রায়ের দিন হরতাল চলছে, হরতালে আমরা কেউ আদালতে যাব না। আমাদের কিছু রায়টা রিসিভ করার জন্য জুনিয়র আমাদের কিছু আইনজীবী ছিলেন, আমরা বাকি সদস্যরা আমাদের আইনজীবীদের নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের বাসায় আমরা অবস্থান করেছিলাম এবং যেই মুহূর্তে রায় ঘোষণা হলো তখন জোহরের সময় হয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা জোহর নামাজ পড়ে মিডিয়াকে বিবৃতি দিব, রায়ের ব্যাপারে মতামত দেব। রায় ঘোষণা হলো, আমরা নামাজে দাঁড়ালাম। নামাজের মধ্যে টের পাচ্ছি মোবাইল ফোন বারবার বেজে উঠছে, বারবার মেসেজ আসছে। নামাজ শেষ করেই মোবাইল ফোন খুঁড়িয়ে দেখলাম যে 3 জন ভাই শহীদ হয়ে গেছে। আমার মনে পড়ে প্রতি সেকেন্ডে এক শহীদ শাহাদাতের খবর আসছে। মিডিয়া আসতে আসতে আমাদের মহিলাদের শহীদের খবর চলে আসে, বিভৎস ছবি সব আমাদের মোবাইল আসতে। আমার দায়িত্ব ছিল আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগের করার। আমি দ্রুত আমার মোবাইলে একটি রিপোর্ট তৈরি করে সব জায়গায় প্রেরণ করছিলাম। আমার হাত কাঁপছিল, চোখ দিয়ে পানি ঝরছিল, নিজের ভিতরে চরম অপরাধ বোধ কাজ করছিল। পাখির মতো নির্বিচারে হত্যা করে মানুষ মারছে, আমরা কিছুই করতে পারছি না। সবচাইতে বেশি অবাক লাগলো মানবাধিকার নিয়ে যারা মুখী ফেরা তোলেন তাদের নিশ্চুপতা দেখি। তাদের এমন নিশ্চুপ, তাদের মুখ দিয়ে একটি আওয়াজও সেদিন বের হয় নাই। শত মানুষকে, নিরাপরাধ নিরস্ত্র পুরুষ নারী শিশুকে হত্যা করা হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী সরকার এটি দেখাতে চেয়েছিল যে তাদের পক্ষে কেউ নাই। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ওপেন গুলি করার জন্য, এবং বলা হয়েছিল যে গুলির হিসাব দিবেন, লাশের হিসাব দেওয়ার দরকার নেই। এইভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে। আমি আমাদের যথাসম্ভব আমরা চেষ্টা করেছি আন্তর্জাতিক মহলকে ইনফর্ম করার জন্য। জাতিসংঘ থেকে সবকটি মানবাধিকার সংগঠন এই নিয়ে বিবৃতি প্রকাশ করেছিলেন, কিন্তু বাংলাদেশের একটি মানবাধিকার সংগঠন নিয়ে একটি কথা বলে নাই। বাংলাদেশের একজন মানবাধিকার কর্মী এটা উচ্চারণ করে নাই। এটা আমাদের সমাজ হিসেবে ব্যর্থতা, মানবাধিকার কর্মীদের ব্যর্থতা যে আমরা কিছু মানবাধিকার বিষয়ে কথা বলি, কিছু বিষয়ে মুখে কুলুপ পেতে থাকি। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেন সকল মানবাধিকারের বিষয়ে আমরা এইভাবে আওয়াজ তুলব। আমরা দেখবো না কি কোন দলের, আমরা দেখবো না কি কোন মতদর্শের, আমরা দেখবো না কি কোন ধর্মের, আমরা দেখবো না কি কাপড়, কে কি কাপড় পরে, কে কার গায়ের রং কি, কার চেহারা কি। আমরা দেখবো শুধু মানুষ। একজন মানুষের মানবাধিকার ক্ষুণ্ণ হলে আমরা সবাই এমন ভাবে দাঁড়িয়ে যাব যেন আমার মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে। সেই সমাজ দেখে যাওয়া তৌফিক সৃষ্টি করতে আমাদের দিন। সেই সমাজ অর্জনের জন্য সবাইকে আহ্বান জানাই, আসুন সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আলোচনার সম্মানিত মেহমান, ঢাকা 14 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষেপে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী তামিম। এ পর্যায়ে কথা নিয়ে আসছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট গাজী তামিম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মেহমানবৃন্দ। সময় কম থাকার কারণে আমি সবাইকে অ্যাড্রেস করছি না। যে পরিচয়টি আমার এমাত্র দেওয়া হলো, একটু সংশোধন করছি যে আমি বর্তমানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছি। তার চেয়ে আমার বড় পরিচয়, আমি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের ডিফেন্স টিমের একজন সদস্য ছিলাম। কেবল আমার বন্ধু যে কথাটি বললেন মীর আহমেদ বিন কাসেম, যে রায় রিসিভ করতে সেদিন যারা গিয়েছিলেন আমি তাদের মধ্যে একজন ছিলাম। আমরা অল্প কয়েকজন জুনিয়র সদস্য সেদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলাম, যেদিন ওনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনানো হয়েছিল এবং রায় শুনে উনি আল্লাহর একটি কালাম তেলাওয়াত করে এই রায়ের প্রতিবাদ করেছিলেন। তারপরে আস্তে আস্তে কি হয়েছিল আপনারা এটা জানেন। ছোট্ট করে দু একটি গল্প বলতে চাই। ওনাকে যেদিন প্রথম এই ধানমন্ডি সেফ হাউসে ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলো, তখন আমরা সকলেই সেই সেফ হাউসের বাইরে উপস্থিত ছিলাম। মোমিন ভাই ছিলেন, সলমান ভাই ছিলেন, সকলেই ছিলাম। ওনাকে একটি অফারই করা হয়েছিল তখন সরকারের পক্ষ থেকে, সেটি হলো আপনি স্বীকার করেন যে আপনি এই অপরাধের সাথে জড়িত এবং আপনার সাথে যারা আছে তারা সকলেই এই অপরাধের সাথে জড়িত। উনি দ্ব্যর্থহীন ভাষায় এটাকে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন যে আমি একটি মিথ্যা আমার মুখ থেকে বের হবে না এবং যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে এগুলো সম্পূর্ণ অসত্য। এই কথাটি কেন বলছি সেটা হলো যে ইনভেস্টিগেশন এজেন্সি বা প্রসিকিউশনের পক্ষ থেকে সবসময় চেষ্টা করা হয় যে অপরাধের সাথে যারা জড়িত তাদের পক্ষ থেকে এই অপরাধটাকে স্বীকার করানো। এটা হলো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের সবচেয়ে বড় এভিডেন্স হয়।
যেটা আমরা প্রসিকিউশনে আসার পরেও এটা আমরা চেষ্টা করেছি, এটা সাধারণত প্রসিকিউশনের পক্ষ থেকে এই অফারটা আসে, ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে অফারটা আসে, এবং আসামিরা এটি যদি সত্য হয়, উনি মনে করেন যে হ্যাঁ এই অপরাধটা সংঘটিত হয়েছে, উনি তার অপরাধের কারণে অনুতপ্ত, তখন উনি এটা স্বীকার করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই অপরাধের সাথে জড়িত ছিলেন না বলেই তিনি অস্বীকার করেছেন। আপনারা দুটি ঘটনাকে কম্পেয়ার করেন। খুব রিসেন্টলি ঘটে যাওয়া জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেই ঘটনায় একজন আসামি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। সেই মামলার সাথে আপনারা যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মামলার তুলনা করেন, দেখেন একজনের মৃত্যুদণ্ড হওয়ার পরে সমগ্র দেশবাসী খুশি হয়েছে এবং তার দলীয় নেতাকর্মীরা সেদিন চুপসে গেছে। আরেকজনের মৃত্যুদণ্ডের রায় শোনার সাথে সাথে মানুষ অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন রাস্তায়, যে কিছু তো করতে পারবো না, অন্তত নিজের জীবনটা দিয়ে দিল। প্রায় 2 শতাধিক অথবা তার কিছু কম মানুষ রাস্তায় তাদের প্রাণ দিয়ে দিল একটা মানুষের মৃত্যুদণ্ড শুধু রায় হয়েছে তার প্রতিবাদে। শুধু রায় হয়েছে, এটা কার্যকর হয় নাই, সেটার অ্যাপিল রয়েছিল, আরো অনেকগুলো ফর্ম, শুধু রায় হয়েছে তার প্রতিবাদে। কতটুকু জনপ্রিয়, কতখানি অবিচার হয়েছিল বলে মর্মে মানুষের কাছে প্রতীয়মান হয়েছে। একজন সাক্ষী যার ভাইকে হত্যা করা হয়েছে, যার ভাইকে 71 সালে সাঈদী সাহেব হত্যা করেছেন মর্মে অভিযোগ এসেছে, তিনি এসেছেন সাক্ষ্য দিতে যে আমার ভাইকে উনি হত্যা করেননি, আমার ভাইকে যে হত্যা করেছে সেটা বলার জন্য উনি ট্রাইব্যুনালের গেটে এসেছেন। সেখান থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো, ডিফেন্স টিমের গাড়ির মধ্য থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো, যে সেখানে সিসি ক্যামেরা ছিল। তখন কোর্ট চলমান, এজলাসে বিচারপতি বসা আছে। এই সময়ে বিচারপতির কাছে গিয়ে বলা হলো যে আপনার কোর্ট প্রিমিসেসে, যেটা আপনার এখতিয়ারভুক্ত, সেখান থেকে এই মামলার একজন সাক্ষীকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। সিসিটিভি ফুটেজ আছে, আপনি এটা একটু দেখেন। উনি দেখলেন না, উনি কোনো অ্যান্সার দিলেন না। তাকে পাওয়া গেল ভারতের কারাগারে। তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বললেন কেন, কিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে, কেন তাকে আটক রাখা হয়েছিল। এখনো তিনি আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়ে দিয়েছেন যে তিনি যদি সেদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতেন তাহলে ওই রায় প্রদান করা আর সম্ভব হতো। এভাবে দিনের আলোর মতো সব পরিষ্কার হয়েছে। আপনারা জানেন খুব কিছুদিন আগে ওই মামলায় যারা সাক্ষ্য দিয়েছিল তারা ট্রাইব্যুনালে এসে একটা অভিযোগ করে গেছে। এই সুখরঞ্জন বালী, যাকে কিডন্যাপ করা হয়েছিল, গুম করা হয়েছিল, এটাও কিন্তু এক ধরনের মানবতা বিরোধী অপরাধ। তিনি এই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে ওই বিচারপতি সহ যারা যারা এই অপরাধের সাথে